ঘন কুয়াশা, ঠান্ডা বাতাসে সারা দেশে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগ। বাড়ি গাড়ি জাহাজের ব্যবসার মালিক কর্মচারী সারোয়ার নিয়ন্ত্রণ করেন বিআইডব্লিউটি এর ঘাট ইজারা ও নিয়োগ বাণিজ্য। ৭.৫ বছর পর হেফাজতের বিরুদ্ধে পুনরুজ্জীবিত হচ্ছে ৮০ মামলা, তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ। ফুলবাড়িয়া মার্কেটে ৬৮৬ দোকান খালি রেখে অবৈধ দোকান বরাদ্দ, শত কোটি টাকা রাজস্ব ফাঁকি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটির যাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ ও ১.৫ লাখ কর্মসংস্থানের আশা। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশে শৈত্যপ্রবাহ বইছে না, অথচ রাজধানী সহ সারা দেশে অনুভূত হচ্ছে তীব্র শীত। মূলত দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে। আগামী ২-৩ দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে ১৫ ডিসেম্বরের পর মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশেই বেড়েছে শীত, দিনে একবারও দেখা মিলছে না সূর্যের, তাই দিনের বেলায়ও তাপমাত্রা থাকছে কম। যদিও আবহাওয়া অফিসের মতে শীত এখনো শুরুই হয়নি। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে শৈত্যপ্রবাহ না বইলেও সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। এ অবস্থা থাকবে আরও কয়েকদিন। মধ্য ডিসেম্বরে জেঁকে বসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানটা মাত্র ৩ ডিগ্রি। এর জন্য মানুষ দিন রাত সারাদিনই কিন্তু শীতের মধ্যে আছে। ১৫ তারিখের পরে ১টা থেকে ২টার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া অন্যান্য এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। সারা দেশে কুয়াশাটা হচ্ছে, আর এই কুয়াশাটা এখন যে অবস্থা আছে, এটা হয়তো আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই অবস্থাটা কেটে যাবে। আকাশ দেখা যাচ্ছে না, সূর্যের আলো পড়তেছে না, কিন্তু আপনার সারফেস কিন্তু ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে। এরই মধ্যে উত্তরাঞ্চল সহ দেশের বেশিরভাগ জেলায় জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সকাল এবং সন্ধ্যার কুয়াশায় ঢাকা পড়ছে রাস্তাঘাট। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসকরা বলছেন, শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে ২ থেকে ৩ গুণ। এজন্য শিশুদের গরম কাপড় ব্যবহার, বেশি করে বুকের দুধ পান করানো সহ সবাইকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত ৮০ শিশু। ভর্তি হচ্ছে কমপক্ষে ৩৫ জন। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত এক সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ শতাধিক রোগী। বর্তমানে সেই সংখ্যা হাজার ছাড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবাহিত রোগ যেগুলো আছে, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, বড়দের সর্দি কাশি, এগুলার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হসপিটালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গেল ১০ দিনে ৬ শতাধিক নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঠান্ডা করছে, বাথরুম করছে, তাই ডাক্তারের কাছে আনছি, তাই চিকিৎসা চলছে। গত এক সপ্তাহে মানিকগঞ্জে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১,০০০-এর বেশি শিশু। কোমলমতি শিশুদের রক্ষায় গরম কাপড় ব্যবহারের পাশাপাশি ঘন ঘন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই শীতের মৌসুমে বাচ্চাদের
বিশেষ করে নিউমোনিয়া রোগী খুব বেশি পরিমাণে আমার পাই। ছোট বাচ্চা আছে তাদেরকে মাথায় ক্যাপ, তারপর হাতে পায়ে মোজা দিয়ে রাখবে এবং গরম রাখবে এবং রুমকে গরম রাখার চেষ্টা করবে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০ শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। গত ১০ দিনে ৩০৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে একজন। বাচ্চার পেট অসুখ হয়েছে প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কমছে না। এখন বর্তমানে আমি আইছি ভর্তি হওয়ার লাগে। আজকে ৬ দিন হয়েছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে, এখন গ্যাস দিতেছি। এছাড়া নওগাঁ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এবারে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন এবং সেই সাথে জানাবেন শিশু এবং বৃদ্ধরা মূলত শীতজনিত কি রোগে আক্রান্ত হচ্ছেন? দেখুন, আসলে গত ৩ দিন ধরে কিন্তু রংপুরের যে উত্তরাঞ্চলের যে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পেরেছি আবহাওয়াবিদদের কাছ থেকে, সেটাই হচ্ছে যে প্রতিদিনই কিন্তু ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। তবে আজকে যদি আমি একটু চিত্র দেখাই যে এখন ৯টা বেজে পার হয়েছে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি গতকালেও কিন্তু এরকম ছিল যে সূর্যের যে তাপমাত্রা অর্থাৎ সূর্যের যে আলো এটি কিন্তু উত্তরাঞ্চলে কোথাও দেখতে পারিনি আমরা। তবে ঠান্ডা অনেকটা বেশি থাকার কারণটা হচ্ছে যে অর্থাৎ ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু এটি দেখা দিয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালে যেটি আমি যে জানতে পেরেছি, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটি বলছেন যে গত ২ দিন ধরে যে ঠান্ডায় জ্বর এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে যারা সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, এটি শিশু এবং বৃদ্ধর সংখ্যায় বেশি রয়েছে। অর্থাৎ গত ২ দিনে প্রায় ১৫ জন ভর্তি হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এটি আসলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা ভর্তি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, রংপুর অর্থাৎ উত্তরাঞ্চলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এটি আসলে বলা হচ্ছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে। তবে এরপরে কিন্তু বেশি আরো শীতের যে প্রকোপটা এটি কিন্তু আকার ধারণ করবে। তবে এবার কিন্তু কুয়াশার পরিমাণ অনেক বেশি, যার ফলে বিভিন্ন জায়গায় ফসল এবং ফসলের বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রংপুরের কি পরিস্থিতি? দেখুন, আসলে এটি বলতে চেয়েছিলাম যে যেটি আসলে আবহাওয়াবিদরা যেটি আশঙ্কা করছেন এটি আসলে সত্য। কারণ হচ্ছে কি, এবারে যে তাপমাত্রা রয়েছে এটি কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ কুয়াশার যে পরিমাণটা এটি বেশি। গতকাল আমরা অর্থাৎ যানবাহন যে চালায় অর্থাৎ চালকরা তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে ঢাকা থেকে যে গাড়িটি রংপুরে আসে ৭ ঘন্টা, সে গাড়িটি এখন ১২ থেকে ১৪ ঘন্টা তাদের সময় লেগে যাচ্ছে। কারণটা হচ্ছে যে কুয়াশার পরিমাণ এতটাই বেশি যে সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ কুয়াশার কারণে কিন্তু তা কিছু দেখা যাচ্ছে না। রাস্তাঘাটগুলোতে কুয়াশা বেশি পরিমাণ পড়া হচ্ছে। এ কারণে কিন্তু যে বীজতলার যে যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু এটি কিন্তু আসলে বেশি তাদের অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই কারণে তারা বীজতলা অর্থাৎ জমিতে লাগার পরে কিন্তু সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধু কুয়াশার কারণে। কারণ বৃষ্টি না হলে কিন্তু বীজতলা নষ্ট হয়ে যায়, এটি আসলে তারা বলছেন। কৃষি অফিস থেকে যেটি বলা হচ্ছে যে বীজতলাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আগামীতে আবার সেটি হবে কিনা এটি আসলে তারা এখন পর্যন্ত তারা জানেননি। তবে এটি আসলে তার পরামর্শ দিচ্ছে যে কৃষককে তারা বলছেন যে এই বীজতলা ঢেকে রাখার জন্য অর্থাৎ পলিথিন দিয়ে কিংবা অন্য কোনো পদ্ধতিতে তারা জানি ঢেকে রাখে, এইটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলিয়ে রংপুরের এবার যে অর্থাৎ শীতের যে পরিস্থিতি এটি আসলে অনেকটাই প্রকট আকার ধারণ করছে। এখনও কিন্তু অর্থাৎ ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু পড়ছে, আপনারা নিচেই দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মতো পড়ছে, এটি আসলে ঠান্ডার কারণে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে শীতের সময় আগুন পোহাতে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে কিন্তু অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়, বৃদ্ধ যারা আছেন তারা মারা যায়। এটি আসলে হচ্ছে রংপুর অঞ্চলে। সহকর্মী নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে। দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৩ এবং নারী ৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৯৮৬ জনের। ১৪০টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৬,৩২৩ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৮৮৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৫৪%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৮৭,৮৪৯ জনে। সুস্থ হয়েছেন আরও ৩,৮৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,১৪,৩১৮ জন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে শারীরিক দূরত্ব না মানা সহ মাস্ক ব্যবহারে অনীহা। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত অভিযানের সময় কিছুটা সচেতনতা দেখা গেলেও পরে আবার একই অবস্থা দেখা যাচ্ছে। আরও জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কাঁচা বাজারগুলোতে তো মাস্ক পরার এক ধরনের অনীহা দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে? আমরা আসলে এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে কারওয়ান বাজার, যেখানে বিশেষ করে মাছ পাইকারি বিক্রি করা হয় সেরকম রাস্তার একদম ফুটপাতের উপরে দাঁড়িয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার মাছ ব্যবসায়ী যারা, তাদের মধ্যে আসলে আমরা চরমতম উদাসীনতা দেখতে পেয়েছি। আমরা কাউকে জিজ্ঞেস করেছি কেন মাস্ক নেই, তারা আসলে কোনো উত্তর দেননি। কেউ বলছেন আসলে ব্যবহার করা উচিত, কেউ বলছেন বাসায় রেখে আসছি, নানাবিধ অজুহাত দিচ্ছেন। যদিও জানেন যে সম্প্রতি মন্ত্রিসভায় এই বিষয়ে আসলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায়শই নিয়মিত বিরতিতে তারা আসলে অভিযান পরিচালনা করছে, কিন্তু সত্যিকার অর্থে যদি ব্যক্তিগত সচেতনতা তৈরি না হয় সেক্ষেত্রে আসলে শুধুমাত্র অভিযান দিয়ে সবাইকে কতটুকু সচেতন করা যাবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা যাদের কাছে জানতে চেয়েছিলাম যে সম্প্রতি মন্ত্রিসভা থেকে এরকম একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আপনি জানেন যে গেল জুন মাসেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছিল সকলকে মাস্ক ব্যবহার করার জন্য। এখানে আমরা যে ব্যাপারটা দেখছি হচ্ছে যদি কেউ মাস্ক ব্যবহার করে থাকেন তবে সেটি সঠিক স্থানে নেই, হয়তো সেটি কেউ থুতনিতে রেখেছে। যে ব্যবহারের একটি প্রয়াস সেটি আসলে আমরা কোনোভাবেই এখানে সম্পূর্ণভাবে উপেক্ষিত। যা বলছিলাম যে জনস্বাস্থ্য বলছেন যে শীতকাল চলছে, অতএব এই সময় প্যান্ডেমিক আপনি জানেন মহামারী চলছে। এখন যদি মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি না হয়, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে উদ্যোগে প্রাতিষ্ঠানিকভাবে হয়তো চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে সেটি সত্যিকার অর্থেই কোনোভাবেই এখানে একদমই কাজে আসছে না। আমরা এখন যেখানকার ছবি দেখাচ্ছি দর্শকদেরকে সেটি হচ্ছে যে কারওয়ান বাজারে বিশেষ করে যেখানে পাইকারি মাছ বিক্রি করা হয়, সেই মাছ ক্রেতা যারা অর্থাৎ যিনি কিনছেন এবং বিক্রেতা দুজন কারো পক্ষেই আসলে আমরা এখন পর্যন্ত মাস্ক দেখতে পাইনি। কেন মাস্ক নাই? একজন নানান রকম অজুহাত দিচ্ছেন। কেউ বলছেন তার শ্বাসকষ্ট হচ্ছে, কেউ বলছেন তিনি আসলে এটি ব্যবহার করতে পারছেন না, কেউ বলছেন আসলে তার আছে তিনি বাসায় রেখে আসছেন, নানাবিধ কথা বলছেন। এবং কেউ আসলে এই প্রশ্নের উত্তরও দিচ্ছেন না, কেউ একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছেন এবং স্বীকার করেছেন যে আসলে মাস্কটি পরা উচিত। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো 10টা কিংবা 11টার দিকে তারা অভিযান পরিচালনা করবে, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। 2018 সালের যে সংক্রমণ আইনটি রয়েছে সেই আইনের প্রদত্ত ক্ষমতা বলে। এখন এত বড় শহর, এইখানকার যেই জায়গাটা আমরা জানি যে সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কাঁচা বাজারগুলো, সেখানে বিশেষ করে বেশি জনসমাগম থেকে থাকে, তো সেই জায়গাটা একরকম চরমতম উদাসীনতা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন পথিক হেঁটে যাচ্ছে, আসলে তার কাছেও আমরা মাস্ক দেখতে পাইনি। আমরা যদি সেখানে বলি, আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাস্ক পরার একটি চেষ্টা করছে, অর্থাৎ তিনি এরকম একটি বিষয় আমরা দেখেছি। ক্যামেরা দেখে কেউ মাস্ক পরছেন, আবার অতিরিক্ত সচেতন যারা তারা আসলে কেউ মাস্ক পরছেন, এরকম একটু বিষয় আমরা দেখেছি। সামগ্রিকভাবে যদি আসলে আমরা বলি, অর্থাৎ এখানকার পরিস্থিতির কথা যদি বলি, তাহলে চরমতম উদাসীনতা আমরা দেখতে পেয়েছি যারা মাস্ক বিক্রি করছেন তাদের কাছে এবং ক্রেতা যারা রয়েছে, পাশাপাশি একজন পথচারীর কাছেও আসলে আমরা মাস্ক দেখতে পাইনি এবং যদিও কারো কাছে আসে সেটি সঠিক স্থানে নেই। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। সদস্য দেশগুলোর করোনার টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য 900 কোটি মার্কিন ডলারের তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সদস্য দেশ হিসাবে এই তহবিলের অর্থ পাবে বাংলাদেশও। শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল ঘোষণা করা হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এডিবির সদস্য 68 দেশ এই সুবিধা পাবে। অঞ্চলটিতে 14.3 মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 2 লাখ মানুষের। এডিবির প্রেসিডেন্ট বলেন, করোনা টিকা কেনা ও ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রচুর অর্থের প্রয়োজন হবে, তাই এই তহবিল ঘোষণা করা হয়েছে। সাড়ে 7 বছর পর হেফাজতে ইসলামের বিরুদ্ধে 2013 সালের 80 মামলার কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 62 মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া 6 বছর পরে থাকা 18 মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কাজ শুরুর কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে হেফাজত নেতারা বলছেন, ভাস্কর্য ইস্যুতে শুরু হওয়া আন্দোলন দমাতে উদ্দেশ্যমূলকভাবে সচল করা হয়েছে তাদের পুরনো মামলাগুলো।
2013 সালের 5 মে ইসলাম বিদ্বেষের বিচার সহ 13 দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। তাদের কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও অরাজকতার ঘটনায় ঢাকা সহ 5 জেলায় মামলা হয় 83টি। এসব মামলায় আসামি করা হয় 84,796 জনকে। গ্রেপ্তার হন হেফাজতের তখনকার মহাসচিব বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী সহ 88 নেতাকর্মী। এখন তারা সবাই জামিনে। 2013 সালে মামলার পর দীর্ঘদিন নিষ্ক্রিয় হেফাজত এবছর হঠাৎই বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে আবারও সরব সংগঠনটি। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরকে হেফাজতের ঝুলে থাকা মামলাগুলো আবারও সচল করার নির্দেশনা দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে 62 মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই মামলাগুলো আমরা তদন্ত অব্যাহত রেখেছি এবং এই মামলাগুলোর তদন্তের এখন যে পর্যায়ে আছে, আমরা আশা করি যে অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করতে আমরা সক্ষম হব। এ পর্যন্ত বাগেরহাটে একটি মামলা রায় হলেও আসামিরা সবাই খালাস পেয়েছেন, আর অভিযোগের প্রমাণ মেলেনি আরও 2 মামলার। এছাড়া দেশের বিভিন্ন জেলা আদালতে অভিযোগপত্র জমা পড়েছে 18টি মামলার, যদিও অভিযোগ গঠন হয়নি একটিরও। চার্জশিট হয়েছে, অবশ্যই এই মামলাগুলি এখন নতুন করে যে সাক্ষীদেরকে এনে মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা যায় কিভাবে, সেই চেষ্টা অবশ্যই আমাদের নিতে হবে, আমরা সেটা করব। হেফাজতে সেই চেষ্টা অবশ্যই আমাদের নিতে হবে, আমরা সেটা করব। হেফাজতে ইসলামের দাবি 2013 সালে যেমন উদ্দেশ্যমূলকভাবে মামলা দেয়া হয়েছিল, এবারও ভাস্কর্য বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে এগুলো সচল করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়, এরই মধ্যে অনেক দিন কেটে যাওয়ায় মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়েছে। নির্দেশনা এটা তো মামলা হয়েছে, মামলা তো শেষ করতে হবে, এটা তো ঝুলে থাকবে না। এটা অনেকদিন হয়ে গেছে, সেই জন্যই এগুলো মানে যেগুলো মেরিট নেই সেগুলো বন্ধ হয়ে যাবে, যেগুলো মেরিট আছে সেগুলো তদন্ত চলবে। মিথ্যা মামলাগুলোকে নতুনভাবে সচল করে দেশের বর্তমান যে ভাস্কর্যকে ইস্যু করে যে আন্দোলন চলছে, যে দাবি, সেই দাবিকে স্তব্ধ করার জন্যই। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, হেফাজতের মতো মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার বিকল্প নেই। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না এবং তারা যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা উচিত। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার অভিযোগে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত দ্রুত শেষ করতে চায় পিবিআই। 2013 সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো আটকে আছে তদন্ত এবং অভিযোগপত্র জমা দেওয়ার পর্যায়ে। নতুন করে ভাস্কর্য ইস্যুতে আবারও তাণ্ডব শুরু করলে সচল করা হয় সেই মামলাগুলো। এ যাত্রায় শেষ কি হবে সেই মামলার কার্যক্রম? বিচার হবে কি তাণ্ডবকারীদের বিরুদ্ধে, নাকি ফিরে যাবে আগের অবস্থায়? মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিআইডব্লিউটি এর বন্ধ। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুলবাড়িয়া সুপার মার্কেটে নগর ও সিটি প্লাজার 686টি বৈধ দোকান খালি পড়ে আছে। এখন এসব দোকান বরাদ্দের দাবি তুলেছেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এসব দোকান ভাড়া না দিয়ে অবৈধ দোকান বৈধ করতেই বেশি তৎপর ছিল দক্ষিণ সিটির তখনকার রাজস্ব বিভাগ ও মার্কেট কমিটি। এতে শত কোটি টাকা রাজস্ব হারিয়েছে কর্পোরেশন। উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা বলছেন, গত বছর বৈধতার কথা বলে তাদের কাছ থেকে যখন টাকা নেওয়া হয়েছে, তখন মার্কেট কমিটি এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা চাইলে এইসব খালি থাকা দোকান তাদেরকে বুঝিয়ে দিতে পারত বা এই দোকান তাদেরকে ভাড়া দিতে পারত, কিন্তু তাদেরকে অবৈধ জায়গার দোকানের প্রতি উৎসাহিত করা হয়েছে আর দিনের পর দিন খালি রাখা হয়েছে বৈধ এসব দোকান। ফুলবাড়িয়ার সিটি প্লাজার 6, 7 এবং 8 তলায় খালি পড়ে আছে শত শত দোকান। নিচতলার উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা এখন তাদের মালামাল রাখছেন এখানে। আপাতত এমনি দোকান খালি, গোডাউনটা খালি ছিল, আমরা উঠছি। এখন কমিটির লোকজন কি ভাড়াই দিব না কি করব, এটা এখন তোমার চূড়ান্ত ফাইনাল তো হয় নাই। পাশের নগর প্লাজাতেও আছে খালি দোকান। এতে 2 ভবনে দোকান খালি 686টি। ব্যবসায়ীরা জানাচ্ছেন 1.5 থেকে 2 বছর ধরে পড়ে আছে ফাঁকা, অথচ ভাড়া দেওয়ার উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশনের তখনকার কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা বলছেন এসব দোকান ভাড়া দিলে গড়ে 10 লাখ টাকা অগ্রিমে সিটি কর্পোরেশনে জমা হতো 68 কোটি 60 লাখ টাকা, সঙ্গে যোগ হতো প্রতি মাসের ভাড়া। সব মিলিয়ে রাজস্ব দাঁড়াতো শত কোটি টাকা। তবে কর্পোরেশনের একটি চক্রের মনোযোগ ছিল অবৈধ দোকানগুলোর দিকে। এই ব্যবসায়ীকে যদি উপরে দিয়ে দিত, বছর বছর একে যে তালা দিয়ে টাকা নেওয়া বা সিটি কর্পোরেশনে নামজারি করার বিষয় করে টাকা নেওয়া, এই ইনকামগুলো তো সব ওনাদের পকেটে গেছে। এগুলো তো আর সিটি কর্পোরেশনে পাইতো যদি উপরে দোকান দিত। ওইসব দোকানগুলো আমরা সাধারণ দোকানদার সিটি কর্পোরেশন থেকে কিনবো, এই ধরনের সুযোগ সুবিধা মার্কেট কর্তৃপক্ষ কখনো দেয় নাই, আমাদের বিত্তও দেয় না। এটা তারা ওইখান থেকেও বিক্রি করবে, এখান থেকে আমাদেরও জনম ভরে তালা মারবো আর টাকা নিব। কবে নাগাদ খালি দোকান ভাড়া হবে জানতে চাইলে প্রধান সম্পত্তি কর্মকর্তার দাবি, এসব প্রকৌশল বিভাগ এখনো বুঝিয়ে দেয়নি। এর আগে দুর্নীতির দায়ে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়। কিছু আমাদের এখনও ইনকমপ্লিট আছে কাজ, সেই কাজ সম্পন্ন হওয়ার পরে যখন স্টেট বিভাগকে ইঞ্জিনিয়ারিং বিভাগ বুঝিয়ে দিবে যে আমার মার্কেটের এই যে বাকি নির্মাণ কাজ শেষ, তখন স্টেট রাজস্বকে বলবে যে এই দোকানগুলো বরাদ্দ দেওয়ার জন্য, কিন্তু সেটা এখনও আমরা বুঝে পাইনি। 2017 সালে ঠিকাদারের মাধ্যমে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর 2 ভবনের দোকান নির্মাণ শুরু হয়। তবে প্রকৌশল বিভাগ ও ঠিকাদারের গড়িমসিতে কাজ চলে ঢিমে তালে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বন্যায় ব্যাপক ভাঙনে ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর মাওয়া অংশের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড। আগামী বছর নদীর গতি পরিবর্তন হয়ে জাজিরাতে ভাঙনের আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই এবারের শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে যে কোনো মূল্যে জাজিরায় বাকি থাকা 6 কিলোমিটার নদী শাসনে গুরুত্ব দিচ্ছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া পদ্মা সেতুর সুরক্ষায় মাওয়া প্রান্তেও নদী শাসন আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। সবশেষ 41 নম্বর স্প্যান বসানোয় উত্তাল পদ্মার বুকে এখন সগৌরবে দাঁড়িয়ে পদ্মা সেতু। কোটি মানুষের স্বপ্ন পূরণ এখন সময়ের ব্যাপার মাত্র। তবে শুধু সেতু হলেই হবে না, এর সুরক্ষায় নদী শাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটি কেন তা দেখিয়েছে এবারের বন্যা। এবার পদ্মার ভাঙন যখন শুরু হয় তখন কানাডিয়ান একটি প্রতিষ্ঠানকে দিয়ে সার্ভে করা হয়। তারা জানায় মাওয়ার পদ্মা সেতুর এই কনস্ট্রাকশন ইয়ার্ডের কোনো ক্ষতি হবে না, কিন্তু বাস্তবে দেখা যায় অর্ধ কিলোমিটার ভাঙনে শুধু ইয়ার্ডের ক্ষতিই নয়, নদীগর্ভে বিলীন হয়েছে 2 শতাধিক রোডওয়ে এবং রেলওয়ে স্ট্রিঞ্জার। এতে মাওয়া অংশে 1.6 কিলোমিটার নদী শাসন পদ্মা সেতু সুরক্ষায় যথেষ্ট কিনা সামনে এসেছে সেই প্রশ্ন। অস্বীকার করার জো নেই, আমাদের এই বর্ষা মৌসুমটা গেল, নদী ভাঙ্গন এবং নদীর যে একটা দীর্ঘ সময় যে পানির লেভেল যে বেশি ছিল, এই কারণে তাদেরও কাজ করতে সমস্যা হয়েছিল। একই সাথে আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ করিডোর, এখানে কাজ করতে গেলে উভয় দিকে আমাদের ফেরিঘাট এটা মেনটেন করতে হবে। নদীর ওই পারে 11.5 কিলোমিটার, এপারে 1.5 কিলোমিটার আমরা একটু বাড়াচ্ছি। পানি উন্নয়ন বোর্ড একটা শিমুলিয়া ফেরিঘাট কিছু কাজ করবে বলে সেখানে আমাদের প্রকল্পটাও কিছু অংশ যে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড অন্তর্ভুক্ত করতে পারে এরকম একটা আমরা সম্ভাবনা শুনেছি। তারা একটা কমিটি করছে, সেই কমিটিতে আমাদের প্রতিনিধি আছে, বাট সেটা এখনো প্রাথমিক পর্যায়ে। আমাদের প্রকল্প থেকে অতিরিক্ত কাজ করার কোনো পরিকল্পনা আমাদের নাই। বিশেষজ্ঞরা বলছেন প্রতি 12 বছরের মধ্যে পদ্মা নদী গতি পরিবর্তন করে বলে মাওয়াতে 2015 সালের বন্যায় ভাঙনের পর এবার হয়েছে। তবে আগামীতে নদী ভাঙন পশ্চিম দিকে অর্থাৎ জাজিরা প্রান্তের দিকে হবে, তাই এ অংশে নদী শাসন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাওয়া সাইড ভাঙছে, আমি যদি বলি সামনের বছর থেকে চর জানাজাত তো ভেঙে গেছে অলরেডি নাই, এবং জাঞ্জিরা সাইডে অ্যাটাক করবে। সেজন্য আমরা এখন থেকে কন্ট্রাক্টরের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করছি যে তুমি চর জানাজাতটা অবিলম্বে কমপ্লিট করো। 9,400 কোটি টাকা ব্যয়ে জাজিরাতে 12.6 ও মাওয়াতে 1.6 কিলোমিটার নদী শাসন করছে চাইনিজ কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশন। এখন পর্যন্ত এই প্রকল্পের কাজের অগ্রগতি 77%। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুতে 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে যুক্ত হয়েছে নদীর 2 প্রান্ত। পুরো সেতুটিকে এক নজর দেখার জন্য পদ্মা পাড়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এমন কর্মযজ্ঞ দেখতে আর ইতিহাসের সাক্ষী হতে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে যাচ্ছেন অনেকে। বাঙালির গর্ব আর অহংকার এই সেতু নিয়ে সম্ভাবনার কথা বলছেন তারা।
বৃহস্পতিবার পদ্মা সেতুতে যুক্ত হয়েছে সবশেষ স্প্যান। পদ্মার উত্তর দক্ষিণ পার্কে এক সুতায় যুক্ত করেছে 18 কোটি মানুষের স্বপ্নের এই অবকাঠামো। নদীর বুকে দাঁড়িয়ে থাকা সেতুটি নিয়ে রীতিমতো উৎসবে মেতেছে দক্ষিণাঞ্চলের মানুষ। দেশের বৃহত্তম এই স্থাপনার কর্মযজ্ঞ দেখতে জাজিরা প্রান্তে ভিড় করছেন দর্শনার্থীরা। ইতিহাসের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। সকল নিন্দুকের জবাব আমাদের আজকে এই পদ্মা সেতু। সারা বিশ্বের কাছে এটা একটা চ্যালেঞ্জে মোকাবেলা করা হয়েছে, আর এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এটা বাস্তবায়ন করে দেখাইছে। স্বপ্ন তো সফল হয়েছে, আমরা সবাইকে নিয়ে দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর দিনে আতশবাজি, এক্সপ্রেসওয়ের 1 কিলোমিটার পর্যন্ত মোমবাতি প্রজ্বলন ও ফানুস উড়িয়ে উৎসবে মেতে ওঠে স্থানীয়রা। এই সেতুকে ঘিরে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু হলে বাড়বে কর্মসংস্থান, পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থা। আর যখনই কর্মসংস্থানের সুযোগ পাবে তখন অর্থনৈতিকভাবে এদেশের মানুষ সমৃদ্ধিশালী হবে, শরীয়তপুরের মানুষ সমৃদ্ধিশালী হবে। বাংলাদেশে অর্থনীতির একটা অংশ শরীয়তপুরের মানুষ প্রবৃদ্ধির সাথে যোগ করতে পারবে। জাজিরা প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন অবকাঠামো ও দর্শনীয় স্থানকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। এরই মধ্যে সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার সহ নানামুখী কার্যক্রম শুরু হয়েছে। পুরো চালু হলে অন্তত 1.5 লাখ লোকের কর্মসংস্থানের পাশাপাশি আইটি খাতে নতুন দিগন্তের শুরু হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। কালিয়াকৈর উপজেলায় 355 একর জমিতে বঙ্গবন্ধু হাইটেক সিটিকে 5 ব্লকে ভাগ করা হয়েছে। এসব ব্লকে এরই মধ্যে বরাদ্দ পেয়েছে 37 প্রতিষ্ঠান। তবে এবছর কাজ শুরু করেছে 5টি। সাইবার নিরাপত্তা, সফটওয়্যার সহ নানা উচ্চ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে। সবচেয়ে আশার কথা, এখানে মানুষের রক্তের প্লাজমা থেকে ক্যান্সার ও এইডসের ওষুধ উৎপাদনে এগিয়ে এসেছে ওরিক্স বায়োটেক নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এছাড়া উৎপাদন হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন, মোবাইল, অপটিক্যাল ফাইবার, ডিসপ্লে সহ নানা ধরনের যন্ত্রপাতি। সেসব রপ্তানি হচ্ছে দেশের বাইরে। মেশিনগুলো নিয়ে আসা হতো ইউএস থেকে ডাইরেক্ট, তো তখন 12 থেকে 15 লাখ টাকার মতো লাগতো। তো এখন এই জায়গায় অ্যাসেম্বল করার ফলে এটা আমরা 5 থেকে 7 লাখ টাকার মধ্যে দিতে পারতেছি। একটা অর্গানাইজেশনে দেখা গেছে মিনিমাম 20 থেকে 25 জন লাগে তাদের সাইবার সিকিউরিটি অফিসার। তো সেক্ষেত্রে তাদের এখানে একজনও লাগবে না, শুধু ওরা আমাদেরকে অ্যাক্সেসটা দিলে আমরা আমাদের এখান থেকে সকল মনিটরিংটা করতে পারবো। এবং এটার নাম হচ্ছে সক সেন্টার, সিকিউরিটি অপারেশন সেন্টার। বর্তমান করোনাকালীন সময়ে আমরা যে সবাই সামাজিক দূরত্ব মেনটেন করার যে একটা মেনটেন করতে হবে, এটা কিন্তু আমরা যে টোকেন ডিসপেন্সার মেশিনটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা সহজেই মানা সম্ভব। করোনার কারণে বিনিয়োগ কিছুটা কম হলেও এরই মধ্যে তুরস্ক, নেদারল্যান্ড সহ অনেক দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বর্তমান বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় 10,000 জনবলের মতো কাজ করে। সরকারের যে লক্ষাধিক বেকার যুবক যুবতী এখানে কাজ করবে সেই টার্গেট নিয়ে হাইটেক পার্কের আমরা যাত্রা শুরু করেছি এবং আমরা অনেকটাই সফল হতে পারছি। সংরক্ষণ করা হচ্ছে সরকারি বিভিন্ন অফিস আদালতের নথিসহ গুরুত্বপূর্ণ তথ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন 9টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। করোনা ঝুঁকি এড়াতে 21শে বইমেলা মাঠের বদলে ভার্চুয়ালি করতে চায় বাংলা একাডেমি। প্রস্তাব গেছে সংস্কৃতি মন্ত্রণালয়ে। বাহাত্তর বছর বয়সে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন পাবনার রওশন আলী। ইচ্ছা এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের। যত বড় প্রকল্পই হোক তা বাস্তবায়নে সক্ষম বাংলাদেশ, পদ্মা সেতু এর বড় প্রমাণ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তরুণদের ডিজিটাল মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। সোশ্যালি ডিস্টেন্সড, ডিজিটালি কানেক্টেড, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেষ হলো ডিজিটাল ওয়ার্ল্ড 2020। করোনার কারণে 3 দিনব্যাপী অনুষ্ঠানের বেশিরভাগ আয়োজন ছিল ভার্চুয়াল মাধ্যমে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সালমান এফ রহমানও ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে বাসা থেকে যোগ দেন। এ সময় তিনি বলেন, সহজে ব্যবসা সূচকে এগিয়ে যেতে হলে অবশ্যই ডিজিটাল মাধ্যমে এগিয়ে যেতে হবে। এছাড়াও পদ্মা সেতু নিয়ে যারা হাসাহাসি করেছে তাদের আজ পরাজয় হয়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। যে জায়গায় আমরা বাংলাদেশটাকে জননেত্রী শেখ হাসিনা যেখানে নিয়ে যেতে চাচ্ছেন, এটা কিন্তু সম্ভব হবে ডিজিটাল বাংলাদেশের কারণে। তারা যখন সমালোচনা করেছিল পদ্মা সেতু সম্বন্ধে, তারা শুধু টাকার কথা বলে নাই, তারা বলছে বিশ্ব ব্যাংকের মতন প্রফেশনাল অর্গানাইজেশন যদি না থাকে তাহলে এত বড় প্রকল্পটা কিন্তু কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি নিজের টাকায় করতে পারি এবং যত বড়ই প্রকল্প হোক না কেন আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, করোনার কারণে ডিজিটাল ওয়ার্ল্ডের বেশিরভাগ আয়োজন ডিজিটাল মাধ্যমে হয়েছে, তাই অনুষ্ঠানের খরচও কম হয়েছে। সেই সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ায় অনুষ্ঠান পুরোপুরি সফল হয়েছে বলেও মনে করেন তিনি। যে আজ থেকে 12 বছর আগে সেই রূপকল্প আজকে বাস্তবে রূপদান করা সম্ভব হবে। তখন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 56 লাখ ছিল। ইন্টারনেট নির্ভর পেশাজীবীর সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিল। 1 ভাগ খরচ করে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা 10 গুণ বেশি ভিজিটর পেয়েছি। মানে আমাদের এবার ডিজিটাল ওয়ার্ল্ড আমাদের সফল হয়েছে, সার্থক হয়েছে। এবছর আইসিটিতে অবদান রাখার জন্য বিভিন্ন খাতের 12 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে এবারের 21শে বইমেলা মাঠে নয়, ভার্চুয়ালি করতে চায় বাংলা একাডেমি। আর এই প্রস্তাবনা পাঠানো হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ে। এখন মন্ত্রণালয় এর অনুমোদন দিলে সেটি কার্যকর করা হবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে একাডেমি। আগামী রবি সোমবার নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। গবেষণার মাধ্যমে সুগন্ধি রানী সেলুট জাতের ধান থেকে নতুন এক ধরনের জাত উদ্ভাবন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হয়েছে ধানের নতুন এই জাত। গবেষকরা বলছেন, KUAT 1701 জাতের এই ধান উচ্চ ফলনশীল ও রানী সেলুটের তুলনায় 1 মাস আগেই ফলন মিলবে বলে জানিয়েছেন গবেষকরা। উৎপাদন কম হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকদের মধ্যে স্থানীয় জাতের ধান চাষের আগ্রহ কম। এর বদলে তারা ঝুঁকছেন উন্নত জাতের ইরি, বিরি, বিনা ধানের প্রতি। ফলে স্থানীয় জনপ্রিয় ধানের জাত বিলুপ্ত হওয়ার পথে। এই বিষয়ে কৃষকদের আগ্রহী করে তুলতে খুলনা অঞ্চলের বিখ্যাত সুগন্ধি চাল রানী সেলুট নিয়ে গবেষণা শুরু করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের 3 গবেষক। 2017 সালে শুরু হওয়া গবেষণায় তারা টিস্যু কালচার পদ্ধতিতে দেহকোষে মিউটেশন ঘটিয়ে উদ্ভাবন করেন উন্নত নতুন এক জাত। উচ্চ ফলনশীল এ ধানের নাম দেওয়া হয়েছে KUTA 1701। মাতৃ রানী সেলুট থেকে 1 মাস 10 দিন আগে সেটা কর্তনযোগ্য। আচ্ছা, সিডের সাইজটা রানী সেলুটের থেকে অর্ধেক হয়ে গেছে। তারপরে ফলনও কিন্তু রানী সেলুটে ম্যাক্সিমাম 3 টন পাওয়া যায়। এখানে আমরা প্রায় 3.5 থেকে 4 টন ফলন পাবো বলে আমরা আশা করছি। নতুন ধানের এ জাত মূল্যায়ন হলে কৃষি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা কৃষি বিভাগের। আশা করছি যে আমরা আগামী 1-2 বছরের মধ্যে এটি রিলিজ পাবে এবং এটি যদি হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় যে কৃষিক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক যুক্ত হবে। আগামী বছর বৃহত্তর খুলনা ও যশোর জেলায় মাঠ পর্যায়ে নতুন ধানের মূল্যায়ন হবে। এরপরে চূড়ান্তভাবে জাত নির্বাচনের আবেদন জানানো হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উচ্চশিক্ষা অর্জনে বয়স কোনো বিষয় নয়, তা প্রমাণ করেছেন পাবনার তারাবাড়িয়া গ্রামের রওশন আলী। 72 বছর বয়সে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি। এবার এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ইচ্ছা তার। সোনালী সূচানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে 2008 সালে তিনি অবসরে যান। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে 2017-18 সেশনে সান্ধ্যকালীন স্নাতক কোর্সে ভর্তি হন। 8 নভেম্বর প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলে 3.35 পয়েন্ট পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন তিনি। এবার তার ইচ্ছা আরও উচ্চতর ডিগ্রি নেয়ার। এছাড়াও মানুষের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করতে চান রওশন আলী। জ্ঞান অর্জন করার প্রতি যাতে সবাই আগ্রহী হয়, বিশেষ করে নৈতিক শিক্ষার প্রতি যাতে সবাই আগ্রহী হয়,
বর্তমান তো অবক্ষয়, সামাজিক অবক্ষয় চলছে। এই জন্য আমি চেষ্টা করি যে সবাই যাতে আমরা নৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে দেশ এবং জাতির কল্যাণ করতে পারি। রওশন আলীর এক ছেলে একটি বেসরকারি কলেজের শিক্ষক, আরেকজন পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। তার সাফল্যে খুশি স্বজনরা। এই বয়সে আসলে আব্বা এত পরিশ্রম করছে, আর তারপরে এত ভালো রেজাল্ট, আমাদের পরিবারে আসলে সবাই খুব খুশি। তিনি যে নৈতিক শিক্ষাগুলো আমাদের মাঝে দিয়ে থাকেন, এটা আমরা খুবই আনন্দিত। নিষ্ঠা আর একাগ্রতা থাকলে শিক্ষা অর্জনে বয়স কোনো বাধা নয়। রওশন আলীর সাফল্য অনেকের জন্য অনুকরণীয় মনে করছেন শিক্ষকরা। সবাইকে একত্রিত করা, একসঙ্গে ক্লাসে পার্টিসিপেট করা, একসঙ্গে সেমিনার বা রিসার্চ বা ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ করা, সব ক্ষেত্রে উনি কোয়ালিশন করতেন এই বয়সে এসেও। 1965 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন রওশন আলী। শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর স্নাতক ও বিএড পাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সকাল 9টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। বিরতিহীন সংবাদে আরও যা থাকছে। বিশ্বে করোনায় মৃত্যু 16 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 3 লাখ, একদিনে শনাক্ত 6.5 লাখ। বঙ্গবন্ধু টি-20তে অস্তিত্বের লড়াই আজ। প্লে অফ নিশ্চিতে নামছে রাজশাহী, বরিশাল। নির্বাচনের ফল পরিবর্তনের সবশেষ চেষ্টাও ব্যর্থ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গুরুত্বপূর্ণ 4 রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে চলতি সপ্তাহে মামলা করে টেক্সাস। এর পক্ষে সমর্থন দেন টেক্সাসের 19 জন অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের 127 রিপাবলিকান সদস্য। তবে শুক্রবার টেক্সাসের এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতে রায় বলা হয়, এক রাজ্যের নির্বাচন ইস্যুতে অন্য রাজ্যের এই ধরনের মামলা করার এখতিয়ার নেই। 3 নভেম্বর নির্বাচনে এই 4 রাজ্যেই জয় নিশ্চিত করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ট্রাম্প পরাজয় না মানলেও নতুন সরকার গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুক্রবার মন্ত্রিসভায় আরও 5 গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বাইডেন। এতে জায়গা পেয়েছেন সুসান রাইস সহ ওবামা আমলের অনেক শীর্ষ কর্মকর্তা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 16 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে 3 লাখই যুক্তরাষ্ট্রে। একদিনে 2 লাখের বেশি শনাক্ত নিয়ে দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা 1,62 লাখের বেশি। বিশ্বে একদিনে 6.5 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 7,13 লাখ। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে। 761 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 63,000। এছাড়াও ব্রাজিলে 652, জার্মানিতে 587, পোল্যান্ডে 544 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে প্রায় 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাজ্যে ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকার মেয়াদ 14 থেকে কমিয়ে 10 দিনে আনা হয়েছে। ফ্রান্সে করোনার বিস্তার রোধে 15 ডিসেম্বর থেকে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিভাগের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। বিবিসি, ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, শুক্রবারের মধ্যে টিকার অনুমোদন দিতে এফডিএ প্রধানকে চাপ দিয়েছে হোয়াইট হাউস। অনুমোদন না দিলে স্টিফেন হানকে পদত্যাগ করতে বলা হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। যদিও এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন এফডিএ প্রধান স্টিফেন হান। বৃহস্পতিবার ফাইজারের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের সুপারিশ করে এফডিএ। শুক্রবার এক টুইট বার্তায় ভ্যাকসিন অনুমোদনে ধীর গতির জন্য এফডিএর সমালোচনা করেন ট্রাম্প। ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, এরপরে স্টিফেন হানকে অনুমোদন বা পদত্যাগ যে কোনো একটি বেছে নেওয়ার নির্দেশ দেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। তবে ভ্যাকসিন ইস্যুতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নাগরিকদের ভ্যাকসিনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। যুক্তরাজ্য ছাড়াও ফাইজারের ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি দিয়েছে কানাডা, বাহরাইন এবং সৌদি আরব। বঙ্গবন্ধু টি-20 কাপে আজ অস্তিত্বের লড়াই। শেষ 4-এ জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ রাজশাহী ও বরিশালের। রান রেটে এগিয়ে রাজশাহী। চট্টগ্রামের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে প্লে অফ।
বরিশালের জন্য কাজটা কঠিন। ঢাকার বিপক্ষে শুধু জিতলেই হবে না, কামনা করতে হবে রাজশাহীর হার। দিনের প্রথম ম্যাচে বেলা 12:30টায় চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী। ঢাকা বরিশাল লড়াই বিকাল 5:30টায়। ছবি সবসময় বলে না বাস্তবতার কথা। 7 ম্যাচে মাত্র 2 জয়। রাজশাহীর প্লে অফ ভাগ্য নির্ভর করছে শেষ ম্যাচের উপর। জটিল সমীকরণ হিসেবের বাইরে রাখলেও মাঠের পারফরমেন্সে আশ্বস্ত হওয়ার উপায় নেই। প্রথম 2 ম্যাচে জয়ের পর টানা 5 ম্যাচে হার শান্ত দলে। চোট থেকে ফিরে ধুঁকছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। ডেথ ওভারের হিসেব নিকেশে প্রায় গোলমাল পাকাচ্ছেন বিশেষজ্ঞরা। টানা ব্যর্থতায় দেয়ালে ঠেকেছে পিঠ। শেষ ম্যাচে জায়ান্ট চট্টগ্রামের বিপক্ষে জয়ের বিকল্প নেই সারোয়ার ইমরানের শিষ্যদের। লাস্ট 4-5টা ম্যাচ ভালো খেলে ক্লোজলি গিয়ে ম্যাচগুলো হারছে, তো এই জন্য আসলে খুবই এটা ক্রিকেটে হয়। আসলে আমরা যেহেতু আমাদের একটা অপরচুনিটি আছে, তো আমরা জিতলেই থ্রু করবো কোয়ালিফায়ারে, তো আমাদের লক্ষ্য থাকবে ইনশাল্লাহ কালকে ম্যাচটা জিতা। রাজশাহীর তুলনায় সমীকরণ আরও জটিল বরিশালের জন্য। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে শুধু জিতলেই হবে না, রাজশাহীর হার চাইবে তামিমরা। আসর জুড়ে দলকে ভুগিয়েছে ব্যাটসম্যানদের নিষ্প্রভতা। তামিম নির্ভর ব্যাটিং অর্ডারে হঠাৎ প্রাপ্তি পারভেজ ইমন, সেটাও শেষ বেলায় এসে। বাঁহাতি টপ অর্ডারের দুর্দান্ত সেঞ্চুরি লড়াইয়ে ফিরিয়েছে বরিশালকে। অস্তিত্বের লড়াইয়ে দলগত পারফরম্যান্সের নির্ভরতা ম্যানেজমেন্টের। অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের, যদি আমরা হেরে যাই তাহলে তো আউট অফ টুর্নামেন্ট, বাট আমাদের লক্ষ্য থাকবে জিতাই। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা আমাদের বেস্টটা খেললে অবশ্যই জিতা সম্ভব, এবং আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে যাব ইনশাল্লাহ। আসর জুড়ে নিষ্প্রভ সাব্বির রহমান শেষ মুহূর্তে এসে বুঝিয়েছেন তার মূল্য। 3 হারের পর টানা 4 ম্যাচে জয়। সময়ের সাথে ক্রমশ ভালো হচ্ছে বোঝাপড়া। মুশফিক নির্ভরতা ঝেড়ে দায়িত্ব নিচ্ছে বাকি ব্যাটসম্যানরা। শেষ 4-এর লড়াইয়ে গুরুত্বপূর্ণ হবে এই বোঝাপড়াই, বলছেন সাব্বির। প্রথম 3টা ম্যাচ হারার পর যে আমরা কামব্যাক করেছি স্ট্রংলি এবং প্লে অফে ঢুকতে পেরেছি, এর জন্য অনেক অনেক শুকরিয়া। এবং আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম প্লেয়াররা যে এফোর্ট দিচ্ছে, সো আনবিলিভেবল। আমাদের যে প্ল্যানে আমরা 4 ম্যাচ খেলেছি ওই প্ল্যানে আমরা থাকবো। যে কনফিডেন্স আমরা বিল্ড আপ করেছি এটাই আমরা গ্রো করবো, এবং এটা নিয়ে আমরা ফাইনাল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টুর্নামেন্টের শেষ দিকে এসে 20 ওভারের পুরো আমেজ পাচ্ছে দর্শকেরা। শেষ 4-এ জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ বরিশাল রাজশাহীর। অপেক্ষা আরেকটা রোমাঞ্চকর লড়াইয়ের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ নর্মাল ক্রিকেট দিয়েছে ভবিষ্যৎ নিয়ে ভাবার অবকাশ। সেই সুযোগে নতুন নেতৃত্ব তুলে আনার তাগিদ টাইগার ক্রিকেটে। সুযোগ পেয়ে অধিনায়কত্ব আর ব্যাটিংয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিজস্ব দর্শন আর শক্তির জায়গা কাজে লাগিয়ে আরও পরিণত হয়ে ওঠার লক্ষ্য এই তরুণের। প্রেসিডেন্ট কাপে অধিনায়কত্বে নজর কাড়লেও মন ভরাতে পারেননি ব্যাটসম্যান হিসেবে। টি-20 কাপে পূরণ হয়েছে দ্বিতীয় শর্ত, তবে এবার ঘাটতি দলীয় পারফরমেন্সে। মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে নাজমুল শান্তর যাত্রাটা ভরপুর উত্থান পতনে। অধিনায়কত্বের সমীকরণটা এমনই, এবার গড়ে তো ওপারে উজাড়। শান্ত নিপাট ম্যাচ পরিস্থিতি মুহূর্তেই নিতে পারে প্রমত্তা রূপ। পরীক্ষিতদের কাতারে নাম ওঠানো নয় 2-1 দিনের কাজ। তাড়াহুড়ো করার বাসনা নেই শান্তরও। নিজস্ব দর্শনেই নাগালে আনতে চান অধিনায়কত্বের গোল্ডেন রেশিও। নর্মাল সময়ে তো ডিসিশন নেওয়া খুব সহজ, বাট যখন টাফ টাইম আসে ওই সময়গুলোতে ভালো ডিসিশন নেওয়া, টিমের যে জিনিসগুলো ভালো হবে ওই ডিসিশনগুলো নেওয়াটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো শিখতে পারছি এবং শিখছি। সো ভবিষ্যতে এই জিনিসগুলো কাজে লাগবে বলে মনে করি। অধিনায়কত্বের মতোই সহজ নয় টি-20 শর্ত মেলানো। ব্যাটসম্যানদের জন্য প্রায় দুরূহ পরিচিতি পাওয়া উইকেটে মিটিয়েছেন হিসেব নিকেশ। বড় ইনিংস খেলার পেছনে নেই জটিল কোনো সূত্র। ব্যাটিংয়ের প্রাথমিক ব্যাকরণ অনুসরণ করেই তার অনবদ্য বনে যাওয়া। আমি বলের মেরিট অনুযায়ী খেলছি, যেরকম বল আসছে ওই অনুযায়ী খেলার চেষ্টা করছি। আর উইকেটটা শুরুর দিকে একটু ডিফিকাল্ট ছিল, হয়তোবা প্রথম 4-5 ওভার, বাট পরের দিকে অনেকটা ইজি হয়ে গেছিল। সো আমি জাস্ট বল দেখছি আর ওইভাবে ওই অনুযায়ী শট খেলার চেষ্টা করছি। ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ বলের মেধা বোঝা, মাথায় রাখতে হয় উইকেট ও কন্ডিশন। অধিনায়কত্বের চ্যালেঞ্জটা আরও বড় পরিসরে। দুটোর চাহিদা মিটিয়েই সপ্রতিভ শান্ত এগুচ্ছেন অভিষ্ট লক্ষ্যে। ব্যাট আর ব্যাটন দুটোতেই তার আকাঙ্ক্ষা লাল সবুজে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারখানা শ্রমিক থেকে সামরিক একাডেমি, তারপর ফ্রান্সের সড়কে ছবি আঁকা, চারুকলার পাঠ। কোরিয়ায় ফিরে শুরু ছবি বানানো। 59 বছরের এমনই এক বর্ণাঢ্য জীবন তার। তবে করোনায় স্তব্ধ হয়ে গেল সব।
যে শব্দ তার ছবির অনুষঙ্গ ছিল তাতেই চিরনিদ্রায় শায়িত হলেন নির্মাতা কিম কি দুক। মনের ভাব শব্দে না করে ইমেজে প্রকাশ, এই বিরল প্রতিভার কারণেই সিনেমার জগতে স্মরণীয় হয়ে থাকবেন কিম কি দুক। সংলাপের বদলে নীরবতাই ছিল তার প্রধান অস্ত্র। তার ছবিতে সংলাপের স্বল্পতাই যেন কুশীলবদের কথোপকথনের দাবিকে আরও জোরালো করে। দক্ষিণ কোরিয়ার জিয়াংশাংয়ে 1960 সালের 20 ডিসেম্বর জন্ম তার। স্কুল শেষ না করেই যেতে হয় শ্রমিকের কাজে। 16 থেকে 20 টানা 4 বছর কাটে কারখানায়, পরের 5 বছর সামরিক একাডেমিতে। তারপর চলে গেছেন ফ্রান্সে, সড়কে ছবি এঁকেছেন, চারুকলায় পড়েছেন 1993 সাল পর্যন্ত। এরপর সিউলে ফিরে সিনেমাকেই করেন ক্যারিয়ার। 1995 সালে প্রথম ছবি ক্রকোডাইলের জন্য জিতে নেন ফিল্ম কাউন্সিলের সেরা চিত্রনাট্যের পুরস্কার। তার 25টি ছবির সবকটিই প্রশংসিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ভেনিসের পিয়েটা ও 3 আয়রন ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জয় করেন সিলভার লায়ন পুরস্কার। সামারিটান গার্লের জন্য সম্মানিত হন বার্লিন চলচ্চিত্র উৎসবে। আরিয়াং ছবির জন্য 2011 সালে কানের ইউএন সার্টিয়েন রিগার্ড পুরস্কার পান কিম। স্বপ্ন ছিল সাগর পাড়ে একটি বাড়ির, সেই ইচ্ছা পূরণে তড়িঘড়ি করে লাতভিয়ায় এসেছিলেন তিনি। 20 দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।